भारत माता की, भारत माता की, अटल बिहारी वाजपेयी जी की, अटल बिहारी वाजपेयी जी की। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडলী, 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষজন, প্রবীণ নাগরিক বৃন্দ, মাতৃমণ্ডলী, প্রেস মিডিয়ার বন্ধুরা এখানে সমবেত হয়েছেন। আমি প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের এই কর্মসূচি 26 তারিখে ছিল, অর্থাৎ 25শে ডিসেম্বর, যেদিন সনাতন সংস্কৃতি মেনে তুলসী পূজন দিবস ছিল। সেই দিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্ম জয়ন্তী বা জন্মদিবস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল থেকে এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে, গুড গভর্নেন্স ডে হিসেবে সরকারিভাবে পালিত করেন। যদিও পশ্চিমবঙ্গে সরকারিভাবে এটা পালিত হয় না, কিন্তু আমরা তার পরের দিন 26 তারিখে এখানে এই উন্মোচনে আমাদের আসার কথা ছিল। কিন্তু যেহেতু সেদিন আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ নাড্ডাজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের রাজ্যে ছিলেন, তাই আমরা আজকে 30 তারিখ শনিবার বিকালবেলা ইতিমধ্যে যে মূল কাজ অর্থাৎ মূর্তির উন্মোচন আমরা ইতিমধ্যে করে এই মঞ্চে উপবিষ্ট হয়েছি। আমি এই এনজিও, রাষ্ট্রবাদী এনজিওকে আন্তরিক ধন্যবাদ জানাবো, কারণ এত অঞ্চলে অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা হয়তো দণ্ডায়মান পূর্ণাবয়ব করতে পারেনি, কিন্তু তারা একদম সুন্দর একটি মূর্তি, যে শিল্পী করে থাকুন না কেন, সত্যিকারে তার হাতের কাজকে আমাদের সম্মান জানাতে হয়। এবং এই মূর্তিটা আমরা এখানে বসাতে পেরেছি তার ভাবনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। রাষ্ট্রবাদী রাজনৈতিক বা সমাজকর্মীদের সাথে এই তোলামূলের চোরেদের পার্থক্যটা আমি দেখতে দেখতে আসছিলাম। আমি দেখছিলাম এই চোরেরা 100 দিনের টাকা ঝেড়ে কিছু পতাকা কিনে রেখেছিল আলমারির ভিতরে। পতাকাগুলো রাস্তায় টাঙ্গিয়েছে, ওদের বাপ শুভেন্দু অধিকারী এখানে আসছে ওই জন্য। আর আমি আমাদের ভাইদেরকে ধন্যবাদ দিই যে তারা বিজেপির পতাকা টাঙিয়ে পাল্টা প্রতিযোগিতায় যায়নি। এইখানেই রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরেদের তফাৎ। এই চোরেদের হালত কিছুদিনের মধ্যে এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটাও কি করে বের করতে হয় আমরা জানি না। খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা আমরা দেখিয়ে দেব কিছুদিনের মধ্যে। যাই হোক, আমি তোলামূলে যারা শুনছেন তাদেরকেও বলছি, পুকুর টুকুর বুঝিয়ে যা করছেন সোনারপুর বা ইত্যাদি এলাকায় সব আছে আমাদের কাছে হিসাব। আপনি ভাববেন না যে জ্যোতিপ্রিয় আর কেষ্টতে থেমে যাবে, কামালগাজিও পেরোবে, অপেক্ষা করুন। সব নথিপত্র আমাদের কাছে আছে, গুছিয়ে রেখেছি আমরা। আমি মঞ্চে চাঁদের হাট, অটলজির আদর্শে, ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনা যারা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় প্রচার করেন, তাদের প্রায় সকলের একটা বিরাট চাঁদের হাট এখানে উপবিষ্ট হয়েছে। আমি সকলকেই ধন্যবাদ দিয়ে কয়েকজনকে অ্যাড্রেস আমাকে করতে হবে। তাদের মধ্যে আমাদের মান্যবর জেলা সভাপতি আছেন ভারতীয় জনতা পার্টি, বিশ্বের সর্ববৃহৎ দল, অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার।
আমাদের সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় মুখ, প্রতিবাদী চরিত্র, এবং সম্প্রতি জনস্বার্থের প্রত্যেকটা ইস্যুতে যাকে আমরা কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাই, আমাদের সাংস্কৃতিক সেলের মান্যবর কনভেনার রুদ্রনীল ঘোষ মহোদয়, আর আমাদের এই রাজ্যের অত্যন্ত প্রতিভাবান লড়াকু একজন রাষ্ট্রবাদী নেতৃত্ব, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, এবং কলকাতার বুকে, কলকাতাকে তো ইহা ভি এক মিনি পাকিস্তান প্রায় বানিয়ে দিচ্ছিল যদি না সজল ঘোষেদের, প্রদীপ বাবুদের, সন্তোষ মিত্র স্কোয়ার এগিয়ে না আসতো। এরা 22-এ আজাদি কি অমৃত মহোৎসবে সারা রাত্রি ধরে পুজোর কদিন হার্ট অব দি কলকাতায়, মিডিল কলকাতায় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় করেছে। 2023-এ 500 বছরের যে স্বপ্ন আমাদের, আগামী 22শে জানুয়ারি যা পূরণ হতে চলেছে, সেই ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মূর্তি উদ্বোধনের আগে সেই মন্দিরের অনুকরণে অপরূপ একটি মন্দির সৃষ্টি করে তারা গোটা রাত্রি ধরে, 6 দিন ধরে, 8 দিন ধরে শুধু জয় শ্রীরামের গুঞ্জ গোটা কলকাতা জুড়ে করেছে। এর জন্য সজল ঘোষকে স্পেশাল থ্যাঙ্কস। আমাদের মধ্যে বিশিষ্ট প্রতিবাদী নারীকণ্ঠ সর্বরী মুখার্জি আছেন, হিল্লোল শাহ আছেন, সুভাষিস লস্কর আছেন, মানবর উত্তম কর রয়েছেন, প্রাক্তন বিধায়ক দীপক হালদার রয়েছেন, মাননীয়া প্রণতি মাঝি রয়েছেন, এর বাইরেও এন মোহন রাও রয়েছেন, সংঘমিত্রা দি আছে, চন্দন মণ্ডল আছে, দিলীপ হালদার আছে, এবং রঞ্জন বৈদ্য, যিনি সমগ্র ব্যবস্থাপনার ঋত্বিক পুরোহিত, তাকে বিশেষভাবে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং তিনি একা তো পারেননি, তার বহু সাথীরা তাকে সাহায্য করেছে, সর্বোপরি তার পরিবার, তার বাবা মা, তারা সকলে মিলে তাকে শুভেচ্ছা দিয়েছে। আমি শুধু অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি উন্মোচন নয়, আমি বলার পরে মাননীয় সজল ঘোষ বলবেন, তার বক্তব্য শুনে আমি বা আমরা প্রস্থান করব। এখানে সেবাদানের কর্মসূচি আছে, শীতবস্ত্র উপহার পাবেন, দিব্যাঙ্গরা হুইল চেয়ার, সহায়ক যন্ত্র পাবেন। সব মিলিয়ে সুশাসন দিবস, ভারত রত্ন, খাঁটি সাচ্চা দেশপ্রেমিক এই মহামানবকে সামনে রেখে একটা বৃহৎ সেবাদানের কর্মসূচিও এখানে পালিত হতে চলেছে। এটা এই বছরের শেষে বা নতুন বছরের শুরুতে আমাদের একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আপনারা অটল বিহারী বাজপেয়ীজির সম্পর্কে জানেন, আমরা তার সম্পর্কে পড়েছি, তার ভাষণ ইউটিউবে আমরা শুনেছি। তার জন্মদিবস বা দেশ যখন সংকটের মধ্যে পড়েছে, তখন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই তার কথা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি পূর্ণাঙ্গ ভারতের স্বপ্ন দেখতেন। কারণ এই ভারত, আজকের যে ভারত, যে ভারতের আমরা নাগরিক, এখানেই সীমাবদ্ধ আমরা ছিলাম না। আফগানিস্তান থেকে একেবারে চীনের একটা অংশ, তিব্বত, ব্রহ্মদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই বিরাট ভারত ছিল। এই পূর্ণাঙ্গ ভারতের কথা সবসময় অটলজি বলতেন। অটলজি, শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান ছিল যে
আমাদের এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, এটা তার 370 হটিয়ে 35-এর একে খতম করে আমাদের পুরো দেশে একটাই ঝান্ডা, একটাই প্রধান, একটাই আইন, সব একটাই থাকবে সব দেশে যা থাকে। তার জন্য তিনি লড়াই করে গেছেন। তিনি কাশ্মীরের ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক নিয়ে তার লড়াই, তার সংগ্রাম আমরা সব সময় দেখেছি। তিনি এতটাই একজন পূজ্যপাত প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যখন দেশ সংকটে পড়েছে তখন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তাকে ভারতবর্ষের তৎকালীন সরকার, কংগ্রেস সরকার, জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। যখন দেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে কোনো সমস্যা হতো, চীনের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ, সব ক্ষেত্রে তিনি সব সময় কোন দলের সরকার আছেন বড় কথা নয়, দেশের স্বার্থে তিনি সেই সরকারকে সমর্থন করতেন। তার রাষ্ট্রবাদ, তার দেশপ্রেম, তার জাতীয়তাবাদ আমাদের কাছে, নতুন প্রজন্মের কাছে উল্লেখযোগ্যভাবে স্মরণীয়। তিনি পোখরানে দ্বিতীয় পরমাণু বিস্ফোরণ করিয়ে দেশের পরমাণু শক্তির ক্ষমতাকে বৃদ্ধি করেছেন। তাই যে কোনো দেশ, চীন থেকে শুরু করে, তারা ভারতবর্ষকে আক্রমণ করার ক্ষেত্রে 5 বার ভাবে আর 6 বার পিছিয়ে যায়। এর কারণ হচ্ছে পোখরান বিস্ফোরণ, দ্বিতীয় পরমাণু বিস্ফোরণে আমাদের পরমাণু শক্তিকে বাড়ানো। 1998 থেকে 99 তিনি কয়েক মাসের জন্য প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা দেখেছেন তার সংসদের বক্তব্য। তিনি যখন বলছিলেন সরকার আসবে যাবে, কিন্তু নিজের আদর্শ, নিজের নীতি, সেখান থেকে কোনোদিন ভারতীয় জনতা পার্টি বিচ্যুত হবে না। কারণ আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, দীনদয়ালজির আদর্শে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে, রাষ্ট্র প্রথম, এই লক্ষ্য রেখে আমরা রাজনৈতিক করি। তার পরবর্তী 99-তে তিনি বিপুল ম্যান্ডেট নিয়ে দেশে ক্ষমতায় আসেন। তার আমলেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, তার আমলেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা বলুন, তার আমলে সোনালী চতুর্ভুজ যোজনা বলুন, তার আমলে সর্বশিক্ষা অভিযান, স্কুল ছুট পড়ুয়াদের ফিরিয়ে আনা বলুন, তার আমলেই সমগ্র শিক্ষা মিশন, মিড ডে মিল বলুন, সামগ্রিকভাবে এই রাজ্যের, এই দেশের পরিকাঠামো, এই দেশের, ভাই নিচে দিয়ে দেবো, নিচে দিয়ে দেবো, উপরে তোলো না। আমরা তার আমলেই নানাবিধ উন্নয়নের পরিকল্পনা আমরা নিজেদের চোখে দেখেছি। সোনালী চতুর্ভুজ প্রকল্পে গোটা দেশকে জাতীয় সড়কের নেটওয়ার্কে অন্তর্ভুক্তকরণ সহ দেশের যোগাযোগ ব্যবস্থাকে তিনি চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন। অর্থনীতিকে শক্তিশালী করেছেন। তিনি আপোষ করেননি কোনো কিছুর সঙ্গে। তার সময়কালে স্বচ্ছতার সঙ্গে ভারত সরকার চলেছে, যে সরকারে একটাও কোন মন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। এটাই হলো অটল বিহারী বাজপেয়ীজি। তার যে রাষ্ট্রপ্রেম, দেশাত্মবোধ, একে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করতে হবে। ভারতবর্ষের বিরোধীরা তারা নিজেদের দল এবং স্বার্থের প্রয়োজনে সরকারের বিরোধিতা করতে গিয়ে সামরিক বাহিনী আমাদের প্রতিবেশী শত্রু দেশেরও পক্ষে
নিয়ে নেয়, সামরিক বাহিনীর বিরোধিতা করে। আমাদের এই রাজ্যে যে সরকার আছে তারা 72টা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি, যাতে সেখানে বেড়া না দিতে পারে, যাতে বাইরে থেকে রোহিঙ্গারা না আসতে পারে, ঢুকে পড়ে। আজকে হু করে এই বারুইপুরের রাস্তা দিয়ে, বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে হু হু করে জামাত রাজাকার রোহিঙ্গারা ঢুকে পড়ছে দেশে। তার সাপ্লাই লাইন হয়ে গেছে পশ্চিমবঙ্গ। যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা 1946-এর 20 জুন পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে রেখে গেছিলেন ভোটাভুটি করে। আজকে আমরা আতঙ্কিত। এখানে সোনারপুরে এনআইএ গ্রেপ্তার করে লালটু শেখকে, আব্দুল মান্নানকে, যাদের বাড়ি থেকে 17টা 18টা আধার কার্ড পাওয়া যায়। আজকে গোটা ভারতবর্ষে এই জঙ্গিবাদ এবং এই ধরনের নাশকতা সৃষ্টি করা লোকেদের সাপ্লাই করছে জলপথে সুন্দরবন দিয়ে পেরিয়ে, আর আমাদের সরকার বিএসএফ কে দিয়ে বেড়া দিতে দিচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে কোনো জাতি নেই, আমরা যদি 4টে জাতির সেবা করতে পারি তাহলে এই দেশ সমৃদ্ধ হবে। এই জাতিগুলো কি? একটা হলো নারী জাতি, একটা হলো কৃষক জাতি, একটা হলো যুব জাতি, আর একটা হচ্ছে দরিদ্র গরিব জাতি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 14 কোটি মানুষ গত 9 বছরে দারিদ্র সীমার নিচে থেকে উপরে গেছে। আমাদের প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে বহুজন সুখায় বহুজন হিতায় এই মন্ত্রে কাজ করছেন। তাই আসুন চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে যাদবপুর ইউনিভার্সিটিতে টুকরে টুকরে গ্যাং এখনো বিদ্যমান। তারা বন্দে মাতরম বলতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না। আমি প্রতিবাদে গেছিলাম, সেখান থেকে ফেরার সময় আমার গাড়ির উপর হামলা করছে, আর মুখে বলছে আমরা মাওবাদী। যে মাওবাদীরা গোদাবরী থেকে গোমতী নতুন ভারত চায়, সংবিধান পুড়িয়ে দেয়, তারা আজকে পশ্চিমবঙ্গে আপনার বাড়ির পাশে বসে আছে। গোখরো সবকে পাশে নিয়ে রাত্রে ঘুমাতে যাওয়া যা এই টুকরে টুকরে গ্যাংকে যাদবপুরে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেম রাষ্ট্রবাদকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলা, এটাই হলো আমাদের সবচেয়ে আশঙ্কার বিষয়। তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং ডবল ইঞ্জিন না হলে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে ভারতবর্ষের মূল স্রোতের মধ্যে রাখতে পারবো না। পশ্চিমবঙ্গে লাভ জিহাদের নামে, পশ্চিমবঙ্গে ধর্মান্তরীকরণের নামে যে ধরনের কাজ খোলা হাতে চলছে, একে বন্ধ করার জন্য আমাদের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সংবেদনশীল সচেতন নাগরিককে এক জায়গায় এগিয়ে আসতে হবে। আমাদের এগিয়ে আসতে হবে রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য। 21 সালে বিধানসভার পশ্চিমবঙ্গে ভোটের পরে অনেক রাজ্যে ভোট হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পাঞ্জাব। ভোট হয়েছে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে। ভোট হয়েছে কর্ণাটকে। ভোট হলো সম্প্রতি মিজোরামে, তেলেঙ্গানাতে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, রাজস্থানে। আপনি বলুন কোন রাজ্যে গণনার পরে বিরোধী দলের লোক ঘর ছাড়া যাদবরা করেননি? কর্ণাটকে তুমুল লড়াই, আমরা হেরেছি, কংগ্রেস জিতেছে, একটা অভিযোগও বিজেপির নেই। এই মাত্র 1 মাস আগে 3রা ডিসেম্বর, 1 মাসেরও কম, গণনাতে এত বিপুল জয় আমাদের হয়েছে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ 56 জনকে খুন করা হয়েছে। ভোট
হিন্দু ছেলে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, মহিলারাও বাদ যাননি। বেলেঘাটায় অভিজিৎ, তাকে তো মেরেইছে, তার পোষ্য ছোট ছোট তার যে বাড়ির পোষ্য তাদেরকেও ভিডিও করতে করতে মারা হয়েছে, পোড়ানো হয়েছে। এই বর্বরতা বাংলা থেকে মুছে ফেলতে হবে। কেন পশ্চিমবঙ্গে এত রাজ্য সুশাসনের লক্ষণ নয়? অন্য রাজ্যে ভোটের সময় রাজনীতি হয়, ভোটের সময় অভিযোগ প্রত্যারোপ হয়, ভোটের সময় আলোচনা সমালোচনা হয়, আর সারা বছর ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল সরকার কাজ করে। যার যা প্রয়োজন সরকার তাকে দেয়। বাড়ি দরকার, শৌচালয় দরকার, নলকূপ দরকার, বার্ধক্য ভাতা দরকার, বিধবা ভাতা দরকার, দিব্যাঙ্গ দরকার, পিএম কিষাণ দরকার, স্কিল ইন্ডিয়া দরকার, কর্মসংস্থান দরকার, শিক্ষা দরকার, স্কলারশিপ দরকার, সব দেয় সরকার। আর আমাদের এই রাজ্যে সারা বছর ধরে রাজনীতির এই সংকীর্ণতা, এই প্রাচীরকে ভেঙে তছনছ করতে হবে। অটল বিহারী বাজপেয়ীজির সুশাসন মানে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি নয়। ভীমরাও আম্বেদকরের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমি আর কথা বাড়াবো না। বিতরণ আছে, সজল ঘোষের বক্তৃতা আছে, কালচারাল প্রোগ্রাম আছে। আমি পরিশেষে সেবা দানের কাজ এখানে হচ্ছে, এটা শিখিয়ে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলতেন যে মনুষ্যত্বের মধ্যেই ঘুমন্ত দেবত্ব আছে। দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহ সখে, এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কাজটা অটলজির মতো মহামানবকে সামনে রেখে হবে। পরিশেষে অটলজির প্রতি আমার অর্ঘ্য। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গুরুদেব, আমাদের দাদাকে। একজন আমরা কম্বল প্রাপক এবং আমাদের দাদার